বিডিআর বিদ্রোহ নিয়ে সেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য এবং দীর্ঘ ষড়যন্ত্রের গাল গল্প, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা দীর্ঘদিন ষড়যন্ত্রের গাল গল্প শুনে এসেছি। এই যে 2009 সালে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, তারপর থেকেই নানা রকম ষড়যন্ত্রের গাল গল্প শুনে আসছে। বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি আওয়ামী লীগ সরকার ঘটিয়েছে, এটি বিদেশি শত্রু মানে ভারত এটি ঘটিয়েছে, নানা রকম গাল গল্প, ষড়যন্ত্রের গাল গল্প করা হচ্ছিল। এবং এই গাল গল্পটি আরও ডালপালা মেলে বিস্তার ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর। আমার প্রশ্ন, আপনি ধরুন আপনাকে মনে করতে চাই যে আপনি একজন শিশু। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি ক্ষমতায় এসেছেন সদ্য, ক্ষমতায় এসে মাত্র 47 দিনের মাথায় বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটেছে এবং 57 জন সেনা কর্মকর্তা সেখানে নিহত হয়েছে, টোটাল 74 জন প্রাণ হারিয়েছিল। আপনি ক্ষমতায় এসে 1.5 মাসের মাথায় আপনি কি নিজে নিজে চাইবেন যে একটা শৃঙ্খলার বাহিনীতে এ ধরনের হত্যাকাণ্ড, এ ধরনের রক্তপাত হোক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়? আপনি কি এটি চাইবেন? এটি আপনি শিশু আপনি মনে করবেন না, এটি পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, কিন্তু বিরোধী পক্ষ এমন গাল গল্প, ষড়যন্ত্রের গাল গল্প বিলিয়ে বেরিয়েছে দীর্ঘদিন। এবং আওয়ামী লীগ সরকার পতনের পর 24 অগাস্টে আওয়ামী লীগের পতনের পর এই গাল গল্পের ডালপালা আরো বিস্তার ঘটিয়েছে। এই যে গত নভেম্বরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নীলফামারীতে এক সমাবেশে কি বলেছেন, আমি প্রথম আলোর একটা শিরোনাম দেখছি যে সমাবেশে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনার নির্দেশে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। জামাতের আমির, এই যে জামাত কিংবা বিএনপি বা অন্যরা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য এ ধরনের গাল গল্প ফেঁদে যাচ্ছেন। শুধু তাই নয়, এই যে সেনা কর্মকর্তারা নিহত হয়েছিলেন, শহীদ পরিবার, আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারাও এসে দেখছি যে বিভিন্ন সংবাদ সম্মেলন করছেন, এ করছেন, সে করছেন, এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটি প্রচেষ্টা করতে দেখেছি আমরা, গাল গল্প করতে দেখেছি। আবার যেসব বিডিআর জওয়ান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারাও যারা দীর্ঘদিন ধরে জেলে আছে, তারাও দেখেছি যে রাস্তায় নেমেছে তাদের অপরাধীদের মুক্তির জন্য, মুক্তির দাবিতে। এবং অপরাধী বিডিআর জওয়ানদের এর মধ্যে মুক্তিও দেওয়া হয়েছে। অর্থাৎ সুযোগে সুযোগ নেওয়া, এরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি। এই ন্যাক্কারজনক ঘটনাগুলো যখন ঘটছে, ঠিক তখন মঙ্গলবার এক অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআর বিদ্রোহ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং এটি প্রত্যাশিত মন্তব্য। দীর্ঘদিন ধরে এমন উচ্চ কর্তৃপক্ষ থেকে এমন একটি বক্তব্য প্রত্যাশিত ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার এক অনুষ্ঠানে দৃঢ় কণ্ঠে বলেছেন, একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। 2009 সালে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, আজকে
একটা বেদনা বেধুর দিন। 2009 সালের 25 ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, তাদের কিছু কিছু পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি। জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। আমরা দীর্ঘদিন গাল গল্প শুনে আসছি যে রাজনৈতিক ইন্ধনে এটি হয়েছে, বাইরের দেশের ইন্ধনে এটি হয়েছে। আমি শুরুতে যেটি বলছিলাম, সেই জায়গায় সেই গাল গল্পগুলোর মুখে এক প্রকার চপেটাঘাত যদি বলি ভুল হবে না সেনাপ্রধানের এই বক্তব্যের মাধ্যমে। আমি খানিক আগে যেটি বলছিলাম, বিডিআর সদস্যরা আন্দোলন করছে তাদের অপরাধীদের মুক্তির জন্য, আবার সেনা পরিবারের সদস্যদেরও বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি। অথচ এই শহীদ সেনা পরিবারের সদস্যদের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার যে নজিরবিহীন ইতিবাচক পুনর্বাসনের যে উদ্যোগ নিয়েছিলেন, সেটিও কিন্তু নজিরবিহীন। কোনো মৃত্যু কাম্য নয়, কিন্তু সেই জায়গায় এই যে সেনা পরিবারদের জন্য তৎকালীন সরকার যে উদ্যোগ নিয়েছিল, সেই সেনা সদস্যটি যদি বেঁচে থাকতেন বা সেনা কর্মকর্তাটি বেঁচে থাকতেন, তাদের পরিবার যে মৃত্যুর পরে যে সুযোগ সুবিধা ভোগ করেছে, তিনি তার জীবদ্দশায় এই সুযোগ সুবিধা ভোগ করতেন না। আমি বলছি না যে মৃত্যু কাম্য, কোনো মৃত্যুই কাম্য নয়। যে মৃত্যু ঘটেছে তার জন্য অবশ্যই সমবেদনা, কিন্তু এই যে আমি সুযোগে আওয়ামী লীগ সরকার চলে গেছে, আজকে আওয়ামী লীগ সরকার নিয়ে বিষোদ্গার করছি, আপনি কি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? কৃতজ্ঞতা বোধ আপনার নেই? আপনি জানাবেন না যে আপনি যে সময় পড়ে যাচ্ছিলেন, যে সময় একদম রসাতলে যাচ্ছিলেন, আপনার পরিবারের প্রধান কর্তাটিকে হারিয়ে, সে সময় আপনাকে পুনর্বাসনে আওয়ামী লীগ সরকার কি করেছে? আপনি সেগুলো ভুলে গেছেন। অনেক সেনা পরিবারের সদস্যদের মধ্যে এমন কথাবার্তা বা এমন আচরণও দেখা যাচ্ছে যে সেই সময়ের ঘটনার জন্য যেন আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনা দায়ী। এটি কেমন? আপনি সুযোগে হুড়ের মধ্যে গুড় বিক্রি করতে চাইছেন? বিষয়টা এমন। দেখুন, সেই সময় পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল ব্যাপকভাবে প্রত্যেকটি পরিবারকে। আমি একটু সেগুলো যদি বলি, তাহলে আপনাদেরকে একটু রিকল করে দিতে চাই, একটু স্মরণ করিয়ে দিতে চাই আর্থিক সহযোগিতা কেমন দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছিল, সেনা কল্যাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছিল, বিডিআর তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছিল। আমি অ্যামাউন্টগুলো বলছি না, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস কর্তৃক অনুদান দেওয়া হয়েছিল। শহীদ অফিসার পরিবার বর্গকে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার প্রদান করা হয়েছিল। তাছাড়া নিয়ম অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার বর্গকে পরিবার নিরাপত্তা প্রকল্প তহবিল, ডিএসওপি ফান্ড, কল্যাণ তহবিল থেকে অনুদান, মৃত্যু আনুতোষিক ছুটির পরিবর্তে নগদ অর্থ, কমিউটেশন ও মাসিক পেনশন প্রদান করা হয়েছে। এছাড়া অন্যান্য সহযোগিতার মধ্যে ছিল শহীদ অফিসার পরিবারের সদস্যদের, যোগ্য সদস্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যে কয়েকজনকে বিদেশি দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল। শহীদ অফিসার পরিবারবর্গের সদস্যদেরকে স্ত্রী সন্তান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করা হয়েছিল। শহীদ অফিসার পরিবারের সন্তানদেরকে বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি করা হয়েছিল। শহীদ অফিসার পরিবার বর্গের স্থায়ী আবাসন নিশ্চিতকরণের জন্য মিরপুর ডিওএইচএসে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। মিরপুর ডিওএইচএসে 2টি করে স্বয়ংসম্পূর্ণ ফ্ল্যাট প্রদানের জন্য বহুতল ভবন নির্মাণ করা হয়েছিল। এছাড়া শহীদ হওয়ার পূর্বেই ডিওএইচএস এবং রাজউকে প্লট পেয়েছিলেন। শহীদ অফিসার পরিবারের অস্থায়ী আবাসন নিশ্চিতকল্পে সেনানিবাসের অভ্যন্তরে সরকারি পারিবারিক বাসস্থান বরাদ্দ দেওয়া হয়েছিল। শহীদ অফিসারের গৃহ নির্মাণ ও ঋণের সুদ ও আসল মওকুফ এবং অফিসার যাদের ট্রাস্ট ব্যাংকে লোন ছিল তাদের সুদ মওকুফ করা হয়েছিল। শহীদ অফিসার পরিবার
বর্গকে দুধ কুপন কার্ড, সামরিক টেলিফোন সংযোগ, নিয়ম অনুযায়ী সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ নানা রকম কল্যাণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে এই শহীদ পরিবারগুলো কোনো রকমের বিপদে না পড়ে। পুনর্বাসনের এমন কোনো ব্যবস্থা নেই যে তৎকালীন সরকার করেনি। এই শহীদ পরিবারগুলোর, হ্যাঁ, তাদের পরিবারের প্রধান সদস্যটিকে হারিয়েছে, তাদের দুঃখ থাকার কথা, কষ্ট থাকার কথা, কিন্তু অকৃতজ্ঞ হবার তো কথা নয়। একটা দুর্ঘটনা ঘটে গেছে আওয়ামী লীগের সময়, কিন্তু সেই আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ নিষ্ঠার সাথে তাদের পুনর্বাসনের দায়িত্ব পালন করেছিল। এই যে আওয়ামী লীগ সরকারের ব্যাপারে যে বিষোদ্গার করা হচ্ছিল বা এখনো হচ্ছে, আমি বলবো এই যে শহীদ পরিবারের, তাদেরই মাঠে নেমে প্রতিবাদ করা উচিত। কিন্তু তারা কি করবে? কৃতজ্ঞতা স্বরূপ, কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ করবে না। কারণ এখন স্রোত উল্টো পথে। কৃতজ্ঞতা স্বীকার একদিকে করবে না, আর একদিকে এই যে যেসব বিডিআর জওয়ান এখনো পর্যন্ত জেলে বন্দি আছে, যাদের শাস্তি হয়েছে, এই যে জেলে বন্দীদের মুক্তির জন্য আন্দোলন চলবে, সামনে আরো আন্দোলন চলবে। কারণ এই যে অপরাধ করেছে, আওয়ামী লীগের সময়ও অপরাধ করেছে, কিন্তু আওয়ামী লীগের পতনে এই সরকারের আমলে সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে চাকুরিতে প্রমোশন পর্যন্ত বাগিয়ে নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। কাজেই অবস্থাটি এমনটাই হয়। অর্থাৎ আওয়ামী লীগ চলে গেছে, স্রোত এখন উল্টো দিকে। অপরাধীও সহি শুদ্ধ হয়ে গেছে, পুত পবিত্র হয়ে গেছে। বিষয়টা এমন, আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে সেনাপ্রধানের এই যে বিডিআর বিদ্রোহী নিয়ে যে বক্তব্য, যে এটি বিডিআর জওয়ানরাই করেছিলেন, দৃঢ়তার সাথে তার দৃঢ় কণ্ঠ এবং ফুল স্টপ, বার্ড এগুলো টানতে নিষেধ করেছেন। আসলে এটাই সত্য, দিনের আলোর মতো সত্য। এবং সেনাপ্রধান এটিও বলেছেন এর মধ্যে রাজনীতি ইনভলভ আছে কিনা, কিংবা পার্শ্ববর্তী দেশ ইনভলভ আছে কিনা, এটি তদন্তের ব্যাপার। তদন্ত কমিশন করা হয়েছে, তিনি সরাসরি বলেননি যে ইনভলভ আছে, কিংবা ইনভলভ আছে তার কথায় এটিও মনে হয়নি। তদন্ত কমিশন করা হয়েছে, তদন্ত কমিশন এটি বের করে আপনাদের জানাবে, এমনটাই বলেছেন। কাজে এই যে বিডিআর বিদ্রোহ নিয়ে যে গাল গল্প, ষড়যন্ত্রের গাল গল্প, এগুলো ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। সেনাপ্রধান যেটি বলেছেন সেটিই সঠিক। এই মুহূর্তে এ পর্যন্ত।